বাংলাদেশের রাজনীতির বল এখন দিল্লির হাতে। দিল্লি যেভাবে বল ঘোরাচ্ছে, বাংলাদেশের রাজনীতিও কিন্তু সেইভাবে ঘুরছে। আমরা দেখেছি জুলাই আন্দোলনের পর প্রত্যেকটি দলের সাথে যে ঐক্য ছিল, বর্তমানে সেই ঐক্য নাই। এই ঐক্য না থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে আওয়ামী লীগের কিন্তু মিছিল মিটিং হচ্ছে। জুলাই আন্দোলনের সময় যে ঐক্যটা ছিল, এই ঐক্যটা নষ্ট করার জন্য কিন্তু ভারত উঠে পড়ে লেগেছিল। তারা একটা মিশনে নেমেছিল, সেই মিশনটা এতদিন পর তারা সাকসেস হয়েছে। তারা বিভিন্ন দলের জন্য বিভিন্ন টোপ রেখেছিল, সেই টোপগুলো বিভিন্ন দল বিভিন্ন সময় খেয়েছে। প্রথম দিকে এই টোপটা খেয়েছিল বিএনপি এবং জামাত এক সময় কিন্তু যুগপৎ আন্দোলনে ছিল এবং তারা একই সাথে সরকার গঠন করেছিল। সেই সরকারে জামাতের 4 জন মন্ত্রীও ছিল। এখন সেই বিএনপি জামাতকে রাজাকার ট্যাগ দিচ্ছে এবং 71কে টেনে নিয়ে এসে রাজাকার ট্যাগ দিয়ে আওয়ামী লীগ যেভাবে আঘাত করেছে, সেই একইভাবে কিন্তু বিএনপি জামাতকে আঘাত করা শুরু করলো। এরপরে আমরা দেখতে পেলাম এনসিপি এবং জামাতের কিন্তু একটা ঐক্য ছিল, সেই ঐক্যটা আজ আর নেই। জুলাই আন্দোলনের পর ছাত্ররা যে দলটা গঠন করলো, তাতে আমরা অনেকটা খুশি হয়েছিলাম যে বাংলাদেশের এখন নতুন রাজনীতির মেরুকরণ শুরু হবে। কিন্তু বর্তমানে এনসিপির যে কার্যক্রম, তাদের দেখতে পাচ্ছি তারা অলরেডি ভারতের টোপ গিলে ফেলেছে। তারা কি জানতো না জামাত একটি ইসলামিক দল? এতদিন পর তারা বুঝতে পারলো জামাত একটি ইসলামিক দল। এই ট্যাগ দিয়ে তারা কিন্তু এখন জামাত থেকে দূরে সরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ হচ্ছে তারা ভারতের টোপটা গিলে ফেলেছে। অপরদিকে জামাতকে যখন কোনো টোপই খাওয়ানো যাচ্ছিল না, তখন জামাতকে এমন একটি সালসা খাওয়ানো হলো, সেই সালসাটার নাম হচ্ছে পিয়ার সালসা, পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতির জন্য জামাত কিন্তু এখন আন্দোলনে নেমেছে। বাংলাদেশের মতো দেশে পিয়ার চালু হলে কতটুকু বাংলাদেশ লাভবান হবে এটা আমার জানা নেই। বর্তমানে এশিয়ার ভিতরে পিয়ার পদ্ধতি কিন্তু কোনো দেশে সফলতা বয়ে আনতে পারেনি। বাংলাদেশের মতো দুর্বল অর্থনৈতিক অবস্থাপূর্ণ দেশে পিয়ার পদ্ধতি কতটা কার্যকর হবে তা আমার বোধগম্য নয়। কিন্তু জামাত এখন বর্তমানে সেই পিয়ার নিয়ে আন্দোলন করে চলছে। আর এই পিয়ারের জন্য কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব অনেক বেড়েছে। অপরদিকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি কিন্তু অনেক আগেই তারা এই ভারতীয় টোপ গিলেছে। ভারতের কাছে প্রধান দুটি ফেভারিট দল হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। আমরা দেখেছি বিগত বছরে জিএম কাদের যখন ভারত সফর করে আসলো, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে কোন বিষয়ে কথা বলা হয়েছে। তখন জিএম কাদের বলল তাদের অনুমতি ছাড়া সে কথা বলতে পারবে না। এ থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অনেক আগেই ভারতের খপ্পরে পড়েছিল, কিন্তু নতুন করে খপ্পরে পড়তে যাচ্ছে বিএনপি এবং জামাত, সাথে এনসিপি। ভারত যত দলকেই টোপ খাওয়াক না কেন, তাদের ফেভারিট দল কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। তারা যেভাবে হোক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনরায় রাজনীতিতে পুনরুজ্জীবিত করবেই। তারা কিন্তু ইদানিং এটা সফল হয়েছে। আওয়ামী লীগ আগে কিন্তু মাস্ক পরে মিছিল করতো, এখন দেখতে পাচ্ছি তারা ওপেনে মিছিল করতে পারছে। একটি দেশ তখনই উন্নয়নশীল হবে যখন প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে একটি ঐক্যে থাকবে, কিন্তু বর্তমানে বাংলাদেশে সে ঐক্যটা নেই। পরবর্তীতে এই ঐক্য না থাকার ফল কিন্তু ভালো হবে না। জুলাই আন্দোলনের পর আমরা অনেক আশা করেছিলাম যে ডক্টর ইউনূস সাহেব আমাদের রাজনীতিতে অনেক বড় পরিবর্তন করতে পারবে। বর্তমানে তাদের কার্যকলাপ তা প্রমাণ করে না। আমরা চাই বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখতে হলে প্রত্যেকটি দলের সাথে ঐক্য যাতে নষ্ট না হয়, সেটা বজায় রাখতে হবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি দলের সাথে ঐক্য হোক। একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি না করে যদি একটি ঐক্যে আসা যায়, তাহলে বিদেশি কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। একটি দেশে রাজনৈতিক যদি স্থিতিশীলতা না থাকে, তখনই কিন্তু বিদেশি শক্তি কিন্তু হস্তক্ষেপ করতে পারে। বর্তমানে যা অবস্থা, তাতে কিন্তু বিদেশি শক্তি যে কোনো মুহূর্তে হস্তক্ষেপ করতে পারে। আমরা চাইব প্রত্যেকটি দল একসাথে কাজ করুক এবং তারা একটা ঐক্যে আসুক, তাহলে আমাদের দেশ এবং জাতির কল্যাণ হবে এবং দেশের সার্বভৌমত্ব বজায় থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।